সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির, এবং অবশ্যই আজকে যে ট্যাগলাইনটা দেখবেন সেটা মোটামুটি একটু শিহরণ জাগানোর মতো, এক ধরনের রোমাঞ্চ হবে। একই সঙ্গে শঙ্কাও কাজ করবে বাংলাদেশের ক্রিকেটে বিপিএলে কি কি হচ্ছে বা কি কি হয়ে এসছে, এটার একটা আমরা সমীকরণ মেলানোর চেষ্টা করব। এবং সেখানে আমরা এমন কিছু সেন্সিটিভ বা লোহমর্ষকই বলা যায় তথ্য তুলে ধরার চেষ্টা করব, কাউকে মেনশন না করে, কারো নাম না বলে, কারণ সন্দেহাতীতভাবে তাদের কারোর বিরুদ্ধেই প্রমাণিত না হওয়ার পরও বেশ কিছু তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে এসছে, কিছু ভয়েস ক্লিপও আছে। সেসব নিয়েই আলোকপাত করার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দুজনকে। প্রথমজন হচ্ছেন মেজর রায়ান আজাদ, যিনি সাবেক এসইউর প্রধান, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তদন্ত করেছেন, ইনভেস্টিগেশন করেছেন। আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। এবং শামীম চৌধুরী, আমাদের প্রিয় বড় ভাই এবং সিনিয়র ক্রীড়া সাংবাদিক, আপনাকেও স্বাগত। কারণ এই ফিক্সিং এবং এইসব ব্যাপারে আপনি যত কাজ করেছেন সেগুলো তো আমরা জানি, কিন্তু মেজর আজকে আপনি হচ্ছেন আমাদের আকর্ষণের মূল বিষয়। কারণ আমরা যেগুলো দেখেছি বাংলাদেশের ক্রিকেটের আষ্টে পৃষ্ঠে ম্যাচ ফিক্সিংয়ের যে অভিযোগগুলো আমরা চারদিকে দেখি, আমরা ধরেই নিচ্ছি আমরা যে কথাগুলো বলবো এটা কারো কারো দিকে যাবে, কাকতালীয়ভাবে তাদের সঙ্গে মিলে গেলে তারা নিজেদের দায়িত্বে দিবেন। কারণ আমরা কারো নাম বলতে যাচ্ছি না, যেহেতু এখনও পর্যন্ত এগুলো আপনি ইনভেস্টিগেশন একটা করেছেন, সেই ইনভেস্টিগেশন একটা তদন্ত প্রতিবেদন করেছেন, সেই তদন্ত প্রতিবেদনে বেশ কিছু নাম এসছে। এমনও আছে যে সেই তদন্ত প্রতিবেদনে আপনার বর্তমান বোর্ডের দুজন পরিচালকের নামও আপনার তদন্ত রিপোর্টে এসেছিল। একটু যদি আলোকপাত করেন। আসলে বর্ষণ ভাই, আমাদের বেসিক্যালি ইনভেস্টিগেশন এটা হচ্ছে আমাদের একটা রেগুলার প্রসেস। ইনভেস্টিগেশন শুধু আমাদের বিপিএলকে ঘিরেই হয় না, ইনভেস্টিগেশন আমাদের সমস্ত যত ধরনের ডোমেস্টিক ক্রিকেট আছে, ইভেন ইন্টারন্যাশনাল ক্রিকেটেও আমাদের অনেক সময় ইনভলভ হওয়ার লাগে। সো আমাদের আইসিসির যেই টেস্ট প্লেয়িং কান্ট্রিগুলি আছে, প্লাস টেস্ট প্লেয়িংয়ের বাইরেও যেই মিড এশিয়ান কান্ট্রিগুলি আছে, ওইগুলোর উপরেও আমাদের ইনভেস্টিগেশন করার লাগে অনেক সময় যৌথভাবে, অনেক সময় আমাদের আইসিসির এসিওরও হেল্প নেওয়ার লাগে। সো বেসিক্যালি আমাদের যে অ্যান্টি কারাপশন ইউনিট, বর্তমানে বিসিবি যেটাকে আমরা ইন্টিগ্রিটি ইউনিট হিসাবে আমাদের বর্তমান বোর্ড যেটাকে আখ্যায়িত করেছেন, সো আমাদেরকে বেসিক্যালি আইসিসি এবং বিসিবির মাঝখানে থেকে অনেক সময় কাজ করতে হয়। সো আমার যেই 2-2.5 বছর আমি বিসিবিতে ছিলাম, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমার বিশেষ করে আমি যদি বলতে চাই, বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের যারা সাবেক পরিচালকরা যারা চলে গেছেন, তারপর নতুন পরিবর্তিত বোর্ড আসছেন, এবং আমাদের রিসেন্ট যেই প্লেয়ারগুলি আছে, মানে ইয়াং স্টাররা, তারা মুখ খোলা শুরু করেছে। এটা আমাদের জন্য অনেকটা কাজ করতে সুবিধা হয়েছে। হ্যাঁ, আগেও আমাদের অনগ্রাউন্ডে আমাদের ইন্টেলিজেন্স বলেন, আমাদের সবসময় ডিজিএফআই, এনএসআই, ইভেন র্যাব ইন্টেলিজেন্স বা ডিবি, আমরা সবসময় চেষ্টা করছি বা সাপোর্ট পাওয়ার চেষ্টা করছি, সাপোর্ট পেয়েছিও হয়তো বা কোনো সময়, সেটা আমার কর্মক্ষেত্রের কারণে। কারণ আপনার ব্যাপারটা কি, আপনি হচ্ছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম হুইসেল ব্লোয়ার বলে আমি আপনাকে বলি, বা আমরা শামীম ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছিল একবার একটা প্রোগ্রামে গ্যালারিতে, যে আপনি প্রথম বাঁশিতে ফু দিয়েছিলেন এইসব হচ্ছে বলে। আপনি বেশ কিছু জিনিস আপনি অনেকে লুকিয়ে চুরিয়ে অনেক সময় রাখা হয়, আন্ডার দ্য কার্পেট আমরা জানি যে স্মোকিংটা। এবারে আপনি যে রিপোর্টটা দিয়েছিলেন, এটা প্রক্রিয়াটা আপনি কিভাবে রিপোর্টটা তৈরি করেছিলেন? বর্ষণ ভাই, আমি একটু অ্যাড করি, এটা হুইসেল ব্লো না, আমরা এটাকে বলতে পারি ট্রান্সপারেন্সি। সো আমাদের ক্রিকেটটা যত বেশি ট্রান্সপারেন্ট হবে, তত মানুষের কাছে জিনিসটাকে আরও, মানে মানুষ যেটাকে আমরা টিভিতে যেই খেলাগুলি দেখি, আমরা মনে করি এটা এভাবে হচ্ছে, জিনিসটা এটা বাস্তবিক। আসলে অনেক সময় এই ক্ষেত্রে বাস্তবিক না। তো আমরা ডাব্লিউডব্লিউই রেসলিং এর মতো নাকি অনেকটা আগে থেকেই আমরা যেটা ধারণা থেকেই তো বলি, যেহেতু আপনি একেবারে সরেজমিনে তদন্ত করেছেন। বিশেষ করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটটায়, বিশেষ করে যখন থেকে বেটিং নামে একটা জিনিস, আমাদের শুধু এই ক্রিকেট না, এটা ফুটবল, বাস্কেটবল, রাগবি, যে কোনো খেলার মধ্যে বেটিং নামের এই জিনিসটা যেদিন থেকে এটা মানে ইনক্লুড হয়েছে, সেদিন থেকেই এটা বেটিংটা একটা রোগ, আর ফিক্সিং যেটাকে আমরা বলি, ফিক্সিংটা হয়ে গেছে ক্যান্সার। সো এই দুইটার মধ্যে আপনি যদি পার্থক্য করি, এই ফিক্সিংটাকে আমরা, এই ক্যান্সারটাকে এই বডির থেকে নিরামিষ করার জন্যই কিন্তু আমাদের এসি ইউনিট তদন্ত কমিটি তৈরি করা হয়। শামীম ভাই, তদন্ত একটা রিপোর্ট, আমরা সেই বিস্তারিত রিপোর্টেই যাব। তার আগে আমরা আসলে মুখবন্ধ বইয়ের মতো আর কি একটা করে আলোচনা আনর্যাপিং করার চেষ্টা করছি। এতগুলো তদন্ত কমিটি তদন্ত হলো, একটা দুটো বড় দৃষ্টান্তমূলক শাস্তির পর তারপরও চোরাস্রোতের মতো মানে এই ফিক্সিং হয়েই যাচ্ছে। এবারে বিপিএলও তার ব্যতিক্রম না। আমরা যে বিপিএলের রিপোর্টটা নিয়ে কথা বলবো, সেগুলো হচ্ছিল সম্পূর্ণ গত বছরে যে বিপিএলের অনেকগুলো ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, সেখান থেকে মেজর রায়ানের কিছু ফাইন্ডিংস আছে, সেগুলো আমরা কথা বলবো। কিন্তু আপনি আমাকে বলেন, এই তদন্ত কমিটি আসলে তাদের রিপোর্টগুলোর তদন্ত হয় কিনা? দেখুন, প্রথমে যে আপনার 2013 সালের যে সেকেন্ড বিপিএল এর দুইটা ম্যাচকে ঘিরে যে
আপনার সন্দেহ ছিল, পরবর্তীতে সন্দেহটা প্রমাণিত হয়েছে যে হ্যাঁ তারা চিটাগাঙ্গে ঢাকার ম্যাচটা হ্যাঁ এই ম্যাচ দুটোই ছিল চিটাগাং মেয়াদি স্টেডিয়ামে। এই ম্যাচ দুটাকে ঘিরেই যে আপনি আপনার অভিযোগের ডালপালা সেটাকে প্রমাণ করার জন্য আপনার ক্রিকেট বোর্ড কিন্তু একটা ট্রাইব্যুনাল করতে হয়েছে এবং এটা আইসিসি অ্যান্টি কারাপশন ইউনিটের সুপারিশ ক্রমে করছে। সেখানে ট্রাইব্যুনালে কিন্তু লম্বা সময় সাবেক এক বিচারপতির নেতৃত্বে যে কমিটিটা গঠন হয়েছে, কি একজন কিউসি ছিলেন খুব নামকরা আইনজীবী, আর শাকিল কাসিম ভাই তো ছিলেনই, আপনি জানেন। এই তদন্ত কমিটি, দ্যাট মিনস ইন্ডিপেন্ডেন্ট তদন্ত কমিটি এবং ট্রাইব্যুনাল, এটার উপরে ভিত্তি করে তারা অভিযুক্তদের একটা পেনাল্টি দিয়েছেন, মানে অভিযোগ আপনার সেখানে জেরাটেরা করার পরে পেনাল্টি দিয়েছে, সেটা একটা রিপোর্ট একটা ছিল। জাস্টিস হায়দার। হ্যাঁ হ্যাঁ, এই রিপোর্টগুলো কিন্তু আসলে আপনি যেটা বললেন না, এই রিপোর্টগুলো পাবলিকলি তেমন একটা আসে না। এর পরবর্তী যে আপনি সর্বশেষ যেটা দেখলেন যে এখানে আমাদেরকে বলা হচ্ছে 900 পৃষ্ঠার একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি 900 পৃষ্ঠার একটা রিপোর্ট দিয়েছেন। 900 পৃষ্ঠার যদিও আমরা 6 পাতার একটা রিপোর্ট নিয়েই আসলে আলাপ করব না, 900 পৃষ্ঠার রিপোর্ট তো আপনার পক্ষে পড়া সম্ভব না, নিশ্চয়ই সামারিটা 6 পৃষ্ঠারই ছিল। না না, আমরা কিন্তু আবারও বলি, এখানে একটা কনফিউশন তৈরি হতে পারে। 900 পৃষ্ঠার রিপোর্টের উপর আমরা আলোকপাত করার সুযোগই নেই, কারণ এটা পাবলিকলি আমাদের কাছে কোনো কিছু আসেনি, আমরা জানি। রায়ানের একটা ছিল যে উনি নিজের যে সামারি করেছিলেন, আমি যদি ভুল করে থাকি আপনি একটু ধরিয়ে দেবেন, একজন সাবেক প্রভাবশালী উপদেষ্টাকেও উনি দিয়েছেন, সাবেক বোর্ড সভাপতিকে দিয়েছেন, বর্তমান বোর্ড সভাপতিকে দিয়েছেন, কিন্তু সেখানে এখনো পর্যন্ত সেগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি জাস্ট স্বামী ভাইয়ের সাথে একটু অ্যাড করি, তাহলে ওনার মানে অ্যান্সারটাও ক্লিয়ার হয়ে যাবে। আসলে সত্যি কথা বলতে আমাদের যে অ্যান্টি কারাপশন ইউনিটটা তখন ছিল তদন্ত করার জন্য, যেহেতু আমরাই আপনার কথা মতে যে হুইসেল ব্লো আমরা করছি, সো হুইসেল ব্লো করছি তার মানে প্লেয়াররা আমাদের কাছে রিপোর্ট করছে। সো প্লেয়াররাও মানে আমাদের যারা ইয়াং স্টাররা ছিল, দে আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট দেয়ার ক্যারিয়ার, সো দে হ্যাভ রিপোর্টেড ইন দ্য রাইট ওয়ে। সো আমাদের কাছে আসছে, সো আমরা এখন তদন্ত করব। পৃথিবীর কোনো দেশের টেস্ট প্লেয়িং যতগুলি ক্রিকেট কান্ট্রি আছে সবগুলির কিন্তু একটা এসি ইউনিট আছে। রিপোর্টের এটা যেহেতু সঠিক ইনভেস্টিগেশনটাই আমরা এখনো পাইনি, সুতরাং কারোর নাম মেনশন করে আসলে বিব্রত করতে চাই না যতক্ষণভাবে প্রমাণিত না হচ্ছে। বাংলাদেশি ক্রিকেট আষ্টে পৃষ্ঠে যে ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা, সেখানে আপনার মেজর রায়ান সাবেক এক পরিচালক যে এই দুর্নীত ম্যাচ ফিক্সিং সিন্ডিকেটের মূল হোতা সেটা মেনশন করেছিলেন, যেটা বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের ওখানে গেছে। তারপরে রিপোর্ট অনুযায়ী যারা জড়িত তিনি তার মধ্যে আবার ইলেকশন যখন হয়নি তখন এক পরিচালকের কথা বলা হয়েছিল যে উনি যদি সম্ভাব্য পরিচালক হন তার একটা মানে ঝামেলা আছে, কিন্তু ফরচুনেটলি হোক বা ফরচুনেটলি হোক, হি হ্যাভ বিকাম দ্য বোর্ড ডিরেক্টর নাও। ওই মানে ওই তদন্ত রিপোর্টের যে কোনো কাজ হয়নি সেটা বোঝা যাচ্ছে, যেটা আমাদের ট্যাগলাইন মূলত, যে তদন্ত কমিটি তৈরি হয়েছে। একটি এজেন্সির মালিকের কথা বলা হচ্ছে। মেজর, আমরা এই এজেন্সি মালিকের ব্যাপারটা আসলে শুনছিলাম বা আমরা জানি যে সেখানে কার নাম বলা আছে, আপনি কার নাম উল্লেখ করেছেন, এইখানে আসলে মানে এজেন্সির মালিকটা কিভাবে সম্পৃক্ত থাকতে পারে? বেসিক্যালি আমাদের গ্রাউন্ড ইন্টেলিজেন্স এবং হচ্ছে যে আমাদের সোর্স এবং আমাদের প্রাক্তন যত ডিরেক্টর এবং প্রেজেন্ট যারা ছিলেন আমার ওই সময়, ইভেন আমাদের তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা অনেক কিছুই আয়ত্তে আনতে পারছি। সেটার উপর অ্যানালাইসিস করে আমরা কিছু কিছু জিনিস আমরা সাবেক কিছু উপদেষ্টা মণ্ডলীর কাছে, আমরা শুধু একজন দুইজন না, অনেকজনের কাছে আমরা জানিয়েছি। প্লাস আমাদের ইন্টেলিজেন্স যে সেক্টরগুলি আছে, এজেন্সিগুলি আছে, ওনাদেরকে জানিয়েছি। ইভেন আমাদের আমার যে বোর্ডের যে মানে যারা কর্মকর্তারা ছিলেন তাদেরকে জানানো হয়েছে। বাট খুব অবাক করা বিষয়, আমরা যাদের সন্দেহ লিস্টে যারা আমাদের ইয়েতে ছিলেন তাদেরকে আমরা এই বোর্ডে অনেককেই দেখতে পাচ্ছি। আমি নাম মেনশন করতে যাচ্ছি না, আমরা জানতে নাথিং, মানে আমি প্রুভেন গিলটি যদি কাউকে না বলি, এটা বলা আমার উচিত না, তারপরেও কিছু কিছু তো প্রমাণ তো আছেই। তো এই জিনিসগুলি কিন্তু আজকে একদিন দুই দিনে হয় নাই। এই গ্রাউন্ড ব্রেকিং যে কাজগুলো করেছেন, এটা আসলে আপনার ফর্মুলাটা কি ছিল? মানে এটা নিয়ে কি কেউ কোশ্চেন তুলতে পারে কিনা? আবার এটা ম্যাক্সিমাম হচ্ছে ডাটা ড্রিভেন অ্যানালাইসিস, সোর্স অ্যানালাইসিস, তারপরে হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স এজেন্সির তথ্যপত্তর যেই অ্যানালাইসিসগুলি আছে সেটার উপর ভিত্তি করে আমাদের এই রিপোর্টগুলি বানানো আর কি। আমরা এই রিপোর্টের আমাদের এই কোনো ক্ষেত্রে আমরা আইসিসির থেকেও সহযোগিতা পেয়েছি। এইগুলো আমরা একটু জানার চেষ্টা করবো। ফাহিম ভাই, আমরা বিরতি থেকে ফিরে এসে মানে একটা ফোন কলের ব্যাপারে জানবো, যে সবগুলোই আসলে
এই রিপোর্টটাকে সমৃদ্ধ হতে সাহায্য করেছে মেজর রায়ানদের। মেজর রায়ানের যে রিপোর্টটা নিয়ে আসলে আমরা আলোচনা করব, বিগ ফিক্সিংটা মানে তদন্ত কমিটি, তদন্ত তৈরি হয়, তদন্ত জাল চারদিকে ছেঁকে ধরা হয়, একটা ফোন আলাপ বা একটা রেকর্ড, ভয়েস রেকর্ডার, এটা আসলে ক্রিকেটারের নিরাপত্তার স্বার্থেই আমরা তার যে সত্যিকারের যে ভয়েসটা, সেটা আমরা কারো নাম না উল্লেখ করি, মানে আমরা এত বড় একটা আলাপের খুবই সামান্য অংশ, ওইগুলো যদি পুরোটা ছাড়া হতো, মানে আজকে বাংলাদেশের ক্রিকেটের ড্যামেজিং ফিগারটা সবার সামনে এত নগ্নভাবে বেরিয়ে যেত, যেটা আসলে কারো পক্ষে ধারণ করা সম্ভব না। মেজর রায়ান হয়তোবা একটু রোবোটিক, তার পক্ষে এটা সহ্য করা সম্ভব। আমি জানি যে উনি নিশ্চয়ই তার যারা উপরে আছেন তাদেরকে এগুলো জানিয়েছেন, তারপরও কাজ হয় না। আমরা একটু দেখে আসি যাদের তথ্যের মাধ্যমে এই রিপোর্টটা করা হয়েছে। এরা খেলাতে চাচ্ছিল আমাকে, কিন্তু ক্যাপ্টেন খেলাতে চাচ্ছিল না। ক্যাপ্টেন আমাকে বলছে যে তোমাকে পাওয়ার প্লে পরে বোলিং দিব। আমি বললাম যে ভাই যারা খেলতেছে তারা তো পাওয়ার প্লেতে ভালো করতেছে না। তো আমি রান আপ নিতে আসছি, আমাকে বলছে যে তুমি খেলবা না। আমি বলতেছিলাম যে আমার মতো করে ফিল্ডিং করবো। ক্যাপ্টেন আমাকে ঝাড়ি ঝুড়ি দিয়ে বললো না, এইভাবে ফিল্ডিং সেটা হবে না, আমি যেটা দেবো সেটা তোমাকে করতে হবে এবং সেই অনুযায়ী যেতে হবে। এবং আমি যে দুইটা পেস বোলার, এই দুইটা পেস বোলারকে ও প্রত্যেকটা সময় পাওয়ার প্লেতে নিয়ে আসতেছে, যখন মার খাচ্ছে এবং ইচ্ছা করে মার খাচ্ছে, মানে এগুলো আমি জাস্ট কমপ্লিট। আমার লাস্টে দেখে মনে হয়েছে যে আমি হয়তো বা এখানে কোনো কিছুতে ফেসে যেতে পারি, তাদের প্ল্যান ট্যান বা কোনো কিছুতে, কারণ আমি নিজের মতো কোনো কিছু করতে পারতেছি না। ইভেন দেখা যাচ্ছে অনেকদিন পরে যে বলার খেলাচ্ছে প্রত্যেক আমাদের কোচই বলছে যে দুইটা বলার, এই দুইটা বলার প্রত্যেক দিন ওই 3 ওভারে 50 রান খাচ্ছে। কোচ প্ল্যানিং করতেছে, ক্যাপ্টেনও ঠিক আছে, যেই মাঠে যাচ্ছে কোচ আর ক্যাপ্টেনের কথা শুনতেছে না। এবং আকবর আলী ওয়াইড যেগুলো হচ্ছে আমি আগে থেকে বুঝতে পারতেছি এগুলো ওয়াইড হবে, আগের থেকেই তারা প্ল্যান করে বা কথা বলতেছে, বা আমি আগে থেকেই বুঝতে পারতেছি এটা ওয়াইড হবে বা এমন কোনো কিছু। আমি যে বলার, আমি জানি যে ব্যাটসম্যান কোন দিকে স্ট্রং, কীভাবে কী করতে হবে। আমি একটা ফিল্ডিং সেট আপ চাচ্ছি। আমাকে ক্যাপ্টেন গালি দিয়ে বললো যে আমি 12-26 খেলছি, তুমি আমার থেকে বেশি বুঝো। 3 জন বসেছিল, আমাদেরকে অনেকগুলো কথা বললো যে ভালো হবে, এই হবে, অনেক কিছু হবে। এবং আমাদের কিন্তু লাস্টে এই কয়েকদিন আগে আমাদের কিন্তু পেমেন্ট একটা দেওয়া হয়নি, বাট আমরা কিন্তু বোনাস পেয়েছি 1 লাখ টাকা করে সবাই। মানে আমার কাছে খুব ওয়ার্ড লাগছে, ম্যাচ হারার পরে 1 লাখ করে আমরা বোনাস পাচ্ছি, আবার হচ্ছে পেমেন্ট পাইলাম না কোনো কিছু। তো এটা আমার কাছে খুব খারাপ লাগছে। চলতে কত টাকা মানে রায়ানের এরকম ফোন রেকর্ড কমপক্ষে আমাকে রায়ান ধারণা দিয়েছেন কতগুলো হবে আপনার কাছে করা মেজর? এইটা কিন্তু বেসিক্যালি আমাদের একটা রিপোর্টিং সিস্টেম। হ্যাঁ আমি জানি আপনি আসলে ইন্টারভিউ করেছেন, ফোন রেকর্ড না, কিন্তু কতগুলো এরকম ইন্টারভিউ আছে? এরকম হাজার হাজার আছে। হাজার? মানে এটা কি একটু বেশি বলা না, এটা অরিজিনাল? এটা আমাদের রেগুলার প্রসেস। মানে আপনিও যদি অ্যাপ্রোচ হন, মানে ফর এক্সাম্পল আপনি যদি ক্রিকেট এরিয়ায় থাকেন, আপনারও কিন্তু আমাকে রিপোর্ট করতে হবে যে আমি এরকম অ্যাপ্রোচড হয়েছি, যে এরকম সমস্যা, বা আপনার যে মিডিয়া কমিটির যে চেয়ারম্যান আছে তাকেও কিন্তু জানাইতে হবে। দিস ইজ দ্য সিস্টেম। আমাদের প্রবলেমটা যেটা হচ্ছে, আমরা সিস্টেমটাকে ফলো না করে আমরা ঘুরাই পেঁচাই তদন্ত কমিটি বানাচ্ছি, এই বানাচ্ছি, ঠিক আছে, টাকা খরচ করতেছি, দরকার নেই এগুলির। আইসিসির খুব সুন্দর পলিসি আছে, যেটা আমাদের সবগুলি টেস্ট প্লেইং ক্রিকেট। এইটা নিয়ে শামীম ভাইয়ের নিশ্চয়ই একটা ব্যাপার আছে, অ্যালেক্স মার্শাল, আমি ওই ব্যাপারে আসবো শামীম ভাই, আমি ভুলে গেলে আপনি মনে করিয়ে দেবেন। কিন্তু এই যে এই স্ক্রিপ্টগুলো কি আপনার মনে হয় না যে নতুন কিছু না, বা এটা পুরনো? এই বলার সাহসটা দেখানোর জন্য ক্রিকেটারকে স্যালুট দিতে পারে যে কেউই, কিন্তু এইগুলো যে হচ্ছে, একজন অধিনায়ক যদি ফিল্ড সেট আপটা নিজে সাজান যে লেগ সাইডে বল করতে হবে, তো আরেকজন বোলার যে এটা মানছে না, তার মনে হচ্ছে যে আমি যদি এটা না করি আমিই তো ফেসে যাব। এই যে একটা খেলতে গিয়ে ব্ল্যাকমেলিং হওয়া, এই এই জিনিসটা আসলে কিভাবে দেখেন শামীম ভাই? দেখুন, অধিনায়ক কিন্তু ফিল্ড সেট আপ করে। এখানে আপনি যেই ভয়েস রেকর্ডটা দেখালেন, সে ভয়েস রেকর্ডে কিন্তু 4-5টা ক্যারেক্টার পাওয়া গেছে। শুধু কিন্তু অধিনায়ক ইনভলভ না, এর সাথে কিন্তু কোচও ইনভলভ আছেন। এবং দুজন বোলার নিয়মিত 3 এবং ওভারে 50 কিভাবে রান দিয়ে যাচ্ছে, প্রতিটা ম্যাচের আপনি ডেথ ওভারে রান মার খাচ্ছে, তারপরেও তাদেরকে বল করা হচ্ছে। এবং আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেওয়া হয়েছে যে ম্যাচ হারের পরেও 1 লাখ টাকা করে বোনাস দেওয়া হয়েছে, অর্থাৎ স্বেচ্ছায় হারতে হবে আর কি, এমন একটা অবস্থা তৈরি করা হয়েছে। আপনি নিজেও ক্রিকেটার ছিলেন, ফিল্ড সেট আপ কিন্তু অধিনায়কই করে, কিন্তু সেটার আপনি মোটিভটা কি? বোলারের চাহিদা মতো তো করবে। ইয়েস, বিষয়টা হচ্ছে কি, আমরা জেতার জন্য ফিল্ড সেট আপ করতেছি, নাকি হারের জন্য করতেছি, নাকি কারো পারপাস সার্ভ করার জন্য ফিল্ড সেট আপটা করতেছি এইভাবে। এবং এই ফোনে আলাপে একটা অংশ আমি বলি, মানে যখন বোলারটা প্রতিবাদ করছেন তখন বলে যে আমি এত বছর ধরে ক্রিকেট খেলছি, আমি তোমার কাছ থেকে ক্রিকেটটা শিখবো না। এটা টোটালি হচ্ছে আপনি রংলি তাদেরকে বলা অ্যাড্রেস করা হচ্ছে। এটা কি আপনি খেয়াল করে দেখেন যে আপনি শুরু থেকে এমন একটা ক্রিকেটার যখন বিকশিত হবে তখন তাকে আপনি কোরাপ্টেড করে দিচ্ছেন, তাহলে তার বিকাশটা কিভাবে হবে? বিষয়গুলো এইটা। ওই যে উনি কিন্তু, আমি মেজর রায়ান কিন্তু ভালো একটা পয়েন্ট অ্যাড্রেস করেছে, এটা আপনার আগের যে পার্টি ইন্টারভিউটা হলো, সেটা হলো কিন্তু
আইসিসির একটা গাইডলাইন মেনে কোড অফ আছে আইসিসির, যে কিভাবে আপনি আকু বা করতে হবে, মানে আপনি Reporting system. হ্যাঁ একটা সিস্টেমের মধ্যে দাঁড়াবে। এবং এটা প্রত্যেকটা যে আইসিসির ফুল মেম্বার নেশন যেখানে ফ্রাঞ্চাইজ লিগ হয় তাদের কিন্তু এটা আছে, নির্ধারই করে। আপনি কি কখনো দেখেছেন বিসিসিআইতে যে আপনার যে আইপিএল ইনভেস্টিগেশন করার জন্য ভাড়া করে কোনো লোক নেওয়া হয়? হয় না। আপনি তাহলে কি দাঁড়াচ্ছে, আমাদেরকে এই যে আকু করা আছে, আকু করার পরে কিন্তু আমাকে এখানে কিন্তু অ্যালেক্স মার্শালকে কিন্তু ইনভলভ করা হলো, তার তার টিমটাকে ইনভলভ করা হলো। এবং শুরুতে কি অ্যালেক্স মার্শালকে কিন্তু ইনভলভ করা হয়েছিল এই দুর্নীতি বিরোধী আপনার একটা প্রচারণার জন্য, একটা এডুকেটর প্রোগ্রাম করবে। দুইটা ধাপে ওনাকে Right. ওনাকে চুক্তিবদ্ধ করা হয়েছে। একটা ধাপে হচ্ছে উনি 20টা ক্লাস নিবে, তার বিনিময়ে ওনাকে $20,000 দিতে হবে, আরেকটা হচ্ছে $15,000 দিতে হবে। ওনাকে কিন্তু $35,000 এক বছরের চুক্তি ক্রিকেট বোর্ড করেছে এইখানে। আবার কি জানেন, আপনি খেয়াল করে দেখবেন রিসেন্ট যেটা হয়েছে সেটা হচ্ছে উনি আরেকটা নিয়োগ পেয়েছেন বিপিএলকে সামনে রেখে, প্রতি মাসে ওনার বেতন $5,000। আপনি খেয়াল করে দেখবেন। এবং ওনার সুপারিশক্রমে আপনার সাবেক একজন এআইজি ওনাকে কিন্তু আপনার ওনার ডেপুটি করা হয়েছে দায়িত্ব দিয়ে, ওনার বেতন $2 লাখ টাকা। আচ্ছা, কিন্তু এটা উনি বুঝবেন কেমন করে এই লোকটা এফিশিয়েন্ট ওই জিনিস করার জন্য? হয়তোবা উনি চাকরি করতেন, আপনি এমন একটা ক্রিমিনাল ইনভেস্টিগেশনে যেই রিপুটেটেড ছিল, এটা এখান থেকেই ওনাকে রিকমেন্ড করা হয়েছে, নাহলে উনি চিনবে কি করে? আমরাও জানি যে অ্যালেক্স মার্শালের উনি আইসিসির ইন্টিগ্রিটি ইউনিটে ছিলেন, উনি আপনার ইংল্যান্ডও ইন্টিগ্রিটি ইউনিটে কাজ করেছেন, ওনার এক্সপিরিয়েন্স আছে, ভালো কথা। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আপনি একটা টেস্ট প্লেইং কান্ট্রি, আপনার নিজস্ব একটা একটা ইউনিট থাকতে আপনি আর একটা ইউনিটের উপর নির্ভরশীল হবেন এবং বাইরের থেকে নিয়ে আসবেন। এমন কি হতে পারে না যে আমাদের ক্রিকেটের ফিক্সিংয়ের যে প্রচারণাটা, এইটাকে আপনি আরও বেশি সারা ওয়ার্ল্ড ওয়াইড আপনি এটাকে স্প্রেড করার জন্য আপনি এদেরকে ইনভলভ করছেন, আমাদের ক্রিকেটটাকে আরও ধ্বংস করার জন্য? এটাও তো হতে পারে, নাকি পারে না? এটা বিগ কোশ্চেন এখানে। কারণ আপনি খেয়াল করে দেখবেন যে আমি যেটা দেখলাম একটা ফিগার, যে গত বছর যে বিপিএল পরিচালনার জন্য তখন তো মেজর রানি ইনভলভ ছিল, ওনার যে আগু কমিটিটা টোটাল খরচ করেছে কিন্তু 15 লাখ সামথিং টাকা, 15,50,000 টাকার মতো টোটাল। ওনারা যে ইনভেস্টিগেশন করছে, বিভিন্ন ফ্রাঞ্চাইজির কাছে গেছে, ড্রেসিং রুমে বলেন বা তাদের যে হোটেল অ্যাক্সেস যেগুলো ছিল, রুম অ্যাক্সেস যেগুলো ছিল, ইনভেস্টিগেশনের জন্য আমাদের আলাদা কোনো না ইনভেস্টিগেশন না, যেটা হচ্ছে আপনার ডিএটিএ এই বিভিন্ন কিছু মিলে, এটা যেটা বিপিএল এর হ্যাঁ বিপিএল এর সময় ওনার যে আউটসোর্সিং ছিল বিভিন্ন কিছু মিলে 12 জন স্টাফ ছিল হ্যাঁ। আমাদের। এবার জানেন কত খরচ হয়েছে? এবার 78,48,000 টাকা, মানে প্রায় 5 গুণ বেশি। 5 গুণ বেশি গতবার থেকে। কারণ আপনাকে অ্যালেক্স মার্শাল এবং এমন একটা আপনি হাই ইন্টিগ্রিটি ইউনিট আনছেন যাদের ডিও অনেক বেশি। বাট মেডিচি ফ্যামিলিটা তো আমরা জানি যে কিভাবে ইনভেস্টমেন্ট করতেন, কোথায় ধর্মযাজক হবে, কিভাবে কি করবে, তারা আগে থেকে একটা ইনভেস্টমেন্ট রাখতো। তো ক্রিকেট বোর্ডের দিকে তাকালে কি তাই মনে হয়? মানে লাইক ফ্রি মেনশন, মানে ধরেন আপনার বোর্ড পরিচালকদের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ আসার পর আপনি তো প্রথমেই তাকে শনাক্ত করা হয়েছে, এবং শনাক্ত করার পর 2-3 জনকে আমরা জানি যে শেষ পর্যন্ত একটু বিতর্কিত হলেও নির্বাচিত হয়ে তারা বোর্ড পরিচালক হিসেবে এসছেন। এই আসার পরে এখন কি মনে হয় যে মানে এই তদন্ত, মানে আমি বলছি না যে রায়ানের রিপোর্টটা 100% সঠিক ছিল, কিন্তু এমন একটা জিনিসকে অগ্রাহ্য করে যাওয়াটাও তদন্ত কমিটির তদন্তকে এক ধরনের বুড়ো আঙুল দেখানো কিনা? দেখুন, আগে হচ্ছে কি যে আপনি তো নিয়োগ দিয়েছেন মানে আকু যেটা আর কি এন্টি করাপশন ইউনিটের একজন প্রধান হিসেবে তাকে নিয়োগ দিয়েছেন। তিনি যখন আপনি এই নিয়োগপ্রাপ্ত কেউই যদি আপনি তদন্ত নিশ্চয়ই উনি স্বাধীন তদন্তর একটা গ্যারান্টি পেয়েছেন, ইন্ডিপেন্ডেন্ট তদন্ত, সেই তদন্তকালীন রিপোর্টে যদি আপনি নিয়োগদাতার নাম চলে আসে তখন সে কি করবে? তখন কি সে ডিসক্লোজ করবে? তখন সে এটাকে বাদ দিবে কিনা? নিশ্চয়ই বাদ দেওয়া তো তার এথিক্যাল জায়গায় পড়ে না। না, এথিকের জায়গায় তাকে কম্প্রোমাইজ করতে বাধ্য করা হয়েছে একটা জায়গায়। এখানে একটু জাস্ট আপনার সাথে অ্যাড করি, বেসিক্যালি যে এই স্বাধীন তদন্ত কমিটিটা গঠন করা হয়েছিল, ওদেরকে বেসিক্যালি আমাদেরকে এএসইউ কে হেল্প করার কথা ছিল। আচ্ছা, উল্টা তারা আমাদের ইনভেস্টিগেশন করা শুরু আপনি নাকি তদন্ত প্রতিবেদনের মানে ওনাদেরকে তৈরি করতে আপনি যথেষ্ট এলিমেন্টস তাদেরকে দেননি? ওনাদের যে 900 পৃষ্ঠা যে তদন্ত করেছে, ওই আমরা প্রথম ম্যাচ ডে 1 থেকে বিপিএল এর যে প্লেয়ারগুলি আমাদের কাছে রিপোর্ট করেছে, বা আমরা যেগুলি হুইসেল ব্লোয়ার হিসেবে পেয়েছি, বা আমরা যেগুলি হুইসেল ব্লো করছি আমাদের অ্যান্টি কারাপশন ইউনিট, তো সেগুলি যদি ব্লোই না হইতো তাহলে তো এই তদন্তই শুরু হইতো না।
আমি একটা এবং আমার প্রত্যেকটা জিনিস আমার আইসিসি কে জানানো আছে, এবং আমি ইভেন আমার এমনও আছে আমাদের কর্মকর্তারা আমাদেরকে বাধাও দিয়েছে যে আইসিসির কাছে যাতে জিনিসটা না যায়। হ্যাঁ। এর বেশি আমি এই মুহূর্তে আর কিছু বলতে চাচ্ছি না। একটু বাড়ায় বললে মনে হয় আমাদের জন্য বুঝতে সুবিধা হতো, যতটুকু বলা যায় আর কি। সম্ভব কি? হ্যাঁ, আপনি বলেন প্রশ্ন। না, প্রশ্ন মানে হচ্ছিল যে কি পর্যায়ে গেলে এটা আটকাতে পারে। বেসিক্যালি আমাদের জিনিসটা হয়েছে কি, আমাদের টুর্নামেন্টটাকে ভালো করতে হবে, কিন্তু ক্রিকেটে যদি ফিক্সিংটা ঢুকে ক্রিকেটটা যে ক্যান্সারের মতো নষ্ট হবে এটা নিয়ে অনেকের চিন্তা নাই। টুর্নামেন্ট ভালো করা ইজ নট আওয়ার ফ্যাক্টর, ফ্যাক্টর ইজ আমার কীভাবে আমি ক্রিকেটার ভালো ক্রিকেটার বের করে নিয়ে আসবো, কারা ফিক্সিংয়ের থেকে দূরে থাকবে, কারা তাদের ন্যাচারাল খেলাটা খেলতে পারে মাঠে। আমরা তারপরে না ডোমেস্টিক থেকে ন্যাশনাল টিমে বেটার প্লেয়ার আমরা এই যে যেমন 2000 বিপিএল ওটা ব্যাচ ফিক্সিং সংক্রান্ত অভিযোগকারী বাংলাদেশ এই দলে খেলা ক্রিকেটার যিনি একজন পেস বোলারও, বুঝছেন, এখনো পর্যন্ত জাতীয় দলের ইয়ের মধ্যে আছেন, আকুকে অভিযুক্ত করেছেন এবং তদন্তে সহযোগিতা করেন অভিযুক্ত বিপিএল এক সাবেক খেলোয়াড়। মানে এইগুলো কিন্তু চলছে, এটা মানে রায়ানরা বা আমাদের লোকাল যারা ছিলেন তারা কিন্তু প্রস্তাব শক্তিশালী দল গঠনের আচ্ছা, আমি কি একটা প্রশ্ন করতে পারি উল্টো রায়ানকে? sure. আচ্ছা, মেজর রায়ানকে আমার প্রশ্ন হচ্ছে যে 9 জন ক্রিকেটারকে আপনি রেড ফ্ল্যাগধারী বলে আপনার বিপিএল এর এই ড্রাফটের বাইরে রাখা হলো, আপনার রিপোর্টে কি 9 জনের নাম ছিল কিনা? আমার বেসিক্যালি ওনারা আমাদের কাছ থেকে ডাটাগুলি নিছে, আমরা কিন্তু কোনো রিপোর্ট জমা দিইনি। আমাদের তদন্ত করার কথা ছিল, আমাদেরকে তদন্তটা করতে না দিয়ে তখন তারা স্বাধীন তদন্ত কমিটি করেছে যাতে আমাদেরকে তারা হেল্প করে। কিন্তু আমাদের তদন্ত যখন আমরা শুরু করেছি, যখন দেখলো যে তদন্তটা আমাদের এই টিম কোন পর্যায়ে নিয়ে যায়, আমার কাছে যেটা মনে হয়েছে আর কি, প্রাক্তন যে কর্মকর্তারা বা ছিলেন আমাদের বোর্ডে, তখন তারা এই স্বাধীন তদন্ত কমিটি করে জিনিসটাকে একটা জায়গায় স্থির করে ফেলেছেন। এমন কি হতে পারে না যে ধরেন তারা হচ্ছে, আপনি যেটা বললেন আপনাদেরকে অ্যাসিস্ট করতে আসছে, কিন্তু অ্যাসিস্ট করতে এসে তারা যে স্বাধীন তদন্ত কমিটি তাদেরকে বলা হচ্ছে, তাদের যে আপনার ফেস ভ্যালু, যেটা ফেস ভ্যালুতে তারা যদি সত্যিই কি নিরপেক্ষ তদন্ত করতে পারছে কিনা, কারণ আপনি জানেন যে তাদের কিন্তু, আমি যে হিসাব করে দেখলাম তাদের পেছনে কিন্তু ক্রিকেট বোর্ডের খরচ 60 লাখ টাকার বেশি খরচ হয়েছে এই তদন্ত, ওই 920টা তদন্ত করার জন্য। 45 to 50 লাখ প্লাস, 60 লাখ টাকার মতো গেছে, কারণ 2-3টা ধাপে নিচে তারা টাকা। আসলে তারা তাদের মতো হয়তো বা চেষ্টা করেছেন, বাট আসলে রেজাল্টটা আমার কাছে মনে হয় আমি যেরকম জানিয়েছি তারাও হয়তো বা বোর্ডকে কিছুটা জানিয়েছে, কিন্তু বোর্ডের ফাইনালি যে আমাদের এক্সিকিউশনটা, এই এক্সিকিউশনে কিন্তু আমি আজ পর্যন্ত আমাদের মানে সবচেয়ে বড় চোখ করা মনে হয় শাহিন ভাই সময়ও চলে এসেছে, অনেক আগেই এই ওয়েক আপ কলটা আমাদের ছিল। আমরা যেমন অনেক কারণেই এখন বিশ্বকাপে খেলতে যাচ্ছি না, একইভাবে কি অনেক কারণেই আমাদের ফিক্সিংটা বন্ধ করা যাচ্ছে না? হ্যাঁ, দেখুন আপনি যেটা মেনশন করছেন, এখন যদি আপনি সরাসরি ফ্র্যাঞ্চাইজ ওনার বা কোনো ক্রিকেট বোর্ডের কোনো পরিচালক তাদের তাদের বিপক্ষে এলিগেশনস থাকে, যেটা অ্যাড্রেস করা দরকার সেটা কি আপনারা করতে পারছেন? আমারও এটা মেজর রায়ানের কাছে প্রশ্ন, সেটা হলো যখন বিপিএলটা আসর শুরু হয়, যে কোনো সংস্করণই হোক না কেন, তার আগে নিশ্চয়ই আপনারা একটা অ্যাওয়ারনেস একটা প্রোগ্রাম করেন, আপনি ক্যাপ্টেনকে, টিম ম্যানেজমেন্টকে, হ্যাঁ, যেটাকে তাদেরকে ডেকে নিশ্চয়ই তাদেরকে আপনি সম্পূর্ণ রকম তদন্তকার সহায়তা করার জন্য বিপিএল চলাকালীন সময় তাদেরকে সে অ্যাড্রেসটা আমরা করা শেষ মিনিটে চলে এসেছি, আমরা আসলে সেই জায়গাটাকে আমরা মিস করতেছি কিনা, যে এটা কিছু বলার পরও কেন এগুলো করা হচ্ছে? মানে আমাদের ফাইন টিউন গুলো কি হয়নি, মানে তদন্ত কর্মকর্তাদের বা তদন্ত কাজের জিনিসগুলো কি, আমি একটু ভেঙে যদি বলি যে ওটা কি ফাইন টিউন না হওয়ার পরে কারণে ওনারা কি এটা কনফিডেন্সে নেয়নি, ব্যাপারটা কি এরকম কিছু হতে পারে কিনা? এটা আমার কাছে মনে হয় আমাদের যারা এএসসি ইউনিট বা বর্তমান যারা আছে, এটা তাদের মেনটেন করার কথা, হয়তো এবারও করেছে, আমি জানি না। নরমালি কিন্তু এই যে তদন্ত কমিটির তদন্ত রিপোর্টগুলো যে দেয়া হচ্ছে, 900 পৃষ্ঠার দেয়া হোক আর 6 পাতারই সামারি দেয়া হোক, এটাতে কি আসে যায়, মানে যদি চলতেই থাকে? আমি আসলে পৃষ্ঠা যদি বোর্ড পরিচালক একজন যিনি নিজে স্পট ফিক্সিং এর ইয়েতে জড়িত, তিনি আবার একটা কমিটি থেকে এখন পদত্যাগ করেছেন। আমরা রায়ানের তথ্য অনুযায়ী দেখি যে 2 জন অন্তত বোর্ড পরিচালক এই মুহূর্তে এখানে আছেন যাদের এগেনস্টে অভিযোগের পুরো সরাসরি সম্পৃক্ততার ব্যাপারে উনি অনুধাবন করে রিপোর্টটা জমা দিয়েছিলেন। তাহলে এইটা কি 3-4 জনের গল্প না, এটা 25 জনের মধ্যে আরও বেশি সংখ্যাটা আছে? এই কোশ্চেন মার্ক তো ছুড়ে দিয়ে যায়, এটা কি বিসিবি এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা ঠিক মতো দিতে পারবে কিনা? দেখুন, এটা তো আমরা তো প্রত্যাশা করব অবশ্যই ক্রিকেট বোর্ড একটা, যেহেতু স্বাধীন তদন্ত কমিটি করেছে, তাদের স্বাধীন রিপোর্টটা প্রকাশ হবে। আপনি আজও পর্যন্ত তদন্ত রিপোর্ট কিন্তু প্রকাশিত হয় নাই। তারা একটা রেড ফ্ল্যাগের সাসপেকশন দিয়ে তারা 9টা ক্রিকেটারকে আপনার এই বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের বাইরে রাখছে। শুধু কি 9 ক্রিকেটার না, এর সাথে সম্পৃক্ত আরও কিছু আছে, কোনো কিছু ডিসক্লোজ কিন্তু তারা সেইভাবে করে নাই। এবং যদি না করেন, আপনি যদি রেড ফ্ল্যাগ, আমরা 30 সেকেন্ড আছে, আমরা শাহিন ভাই আমি বুঝতে পারছি
রায়ান, আমি আপনার কাছে মেজর, আপনার কাছে মানে একদম 30 সেকেন্ডে শেষ করবেন, মানে এই স্পট ফিক্সিং বেটিং আপনি বন্ধ করতে পারবেন না, অবধারিত মানে সূর্য যেমন পূর্ব দিকে ওঠে বেটিং চলবে, এটা আমরা বুঝে গেছি। ফিক্সিং কি বন্ধ বাংলাদেশে কতটুকু করা সম্ভব? ফিক্সিং আমাদের বন্ধ করতে হলে প্রথমে খেলোয়াড়দের আগে যারা কর্মকর্তারা আছে, কর্মকর্তাদেরকে অনেস্ট হইতে হবে এই জায়গাটায়। বিকজ খেলোয়াড়রা আগে না, কর্মকর্তারা এবং ক্লাবের যারা মেম্বাররা আছেন, ক্লাবের যারা মালিকরা আছেন, তাদের সাইড থেকে এই জিনিসগুলো হচ্ছে প্লেয়ারদের কাছে ফার্স্ট প্রভাবটা আসে। আমাদের প্লেয়াররা অনেক ক্ষেত্রে এইখানে অসহায় হয়ে যায়, তাদের কিছু করার থাকে না। সো আমাদের কর্মকর্তাদেরকে আগে অনেস্ট হইতে হবে। নির্বাচন বা যেই কোনো ধরনের বিসিবির যত ধরনের সিলেকশন আছে, এই জায়গাটায় আমাদেরকে প্রপার সিলেকশনটা হইতে হবে। প্রপার ইলেকশন বলেন আর সিলেকশন বলেন, এই জায়গাটায় প্রপার হইতে হবে। আদারওয়াইজ এনআরআই যদি ঘুরতে ঘুরতে এই চক্রগুলি ঘুরতে থাকে, তো এই ফিক্সিংটা কখনোই বন্ধ করা সম্ভব না। এটা খুবই দুর্ভাগ্যজনকভাবে আজকে গ্যালারিটা শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন ক্রিকেটে ক্যান্সার শুধু না, এটা মনে হয় আমাদের আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে একদম নিচের দিকে নামানোর চেষ্টা করছে। আমরা হয়তো বা বৈশ্বিক ক্রিকেটে অনেক বড় শক্তি নয়, কিন্তু এই ফিক্সিংয়ের কাণ্ডে যা যা করি সেটা কোনো মানে এটা আসলে বর্ণনা করা যায় না। এটা হয়তো অনেক বড় বড় স্ক্যান্ডালের জন্ম দেওয়ার জন্য আমাদের এই ক্রিকেট বা ক্রিকেটের যে কাঠামোটা, সেটা মনে হয় খুব আদর্শ জায়গা। অন্তত এই রিপোর্টগুলোর পরও কোনো কাজ না হওয়াটা সেটারই ইন্ডিকেশনস দেয়। ধন্যবাদ সবাই।